এখন আমাদের এই আধুনিকায়নের যুগে বা নগর জীবনে আমরা যারা ছোটবেলা থেকে হয়তোবা আমাদের জন্ম শহরে, আমরা বড় হয়েছি শহরে, হয়তোবা আমার বাবা কাজের সন্ধানে, চাকরির সন্ধানে শহরে আসার পর সে তার পুরো ফ্যামিলি লাইফটা, সংসারটা সে শহরেই করলো। কিন্তু হয়তোবা আমার দাদা যে ছিলেন তার অনেক প্রপার্টি সে গ্রামে রেখে গেছে। হয়তোবা আমি একজন মানে শহরে বড় হওয়া মানুষ হিসেবে আমার হয়তোবা গ্রামে শুধু বেড়াতে যাওয়া হয়েছে বা ঈদ করতে যাওয়া হয়েছে, বাট আমি হয়তোবা আমার বাবার সেই প্রপার্টিগুলো যেগুলো আমার দাদা আমার বাবাকে দিয়ে গেছে বা আমার বাবা যেগুলো পায় আমার দাদার কাছ থেকে, সেই প্রপার্টি হয়তোবা আমার অন্য চাচারা, চাচাতো ভাইরা বা অন্য কেউ হয়তোবা সেই প্রপার্টিগুলো এত বছর ধরে ভোগ দখলে ছিল। আমার বাবাও বেঁচে থাকা অবস্থায় কখনো ওই প্রপার্টির আলাদা করে খোঁজ খবর রাখেনি। আর আমরা তো হয়তো বা ভাবে করে রাখার আসলে কোনো প্রশ্নই, আসলে ওরকম সিচুয়েশনই ক্রিয়েট হয়নি। এখন দেখা গেল যে কোনো কারণে আমার বাবা আসলে মারা গেলেন, কিন্তু আমরা ভাই বোনরা বা আমার মা, আমার ভাই বোন, আমরা কেউ আসলে জানি না যে আমার দাদার প্রপার্টিগুলো বাড়িতে কি অবস্থায় আছে বা আমার চাচারা যে অংশগুলো মানে দখল করে খাচ্ছে বা ভোগ দখলে আছে, ওই জিনিসগুলো আমরা আসলে কিভাবে বন্টন করব, কিভাবে আমরা এই জিনিসগুলো বের করে নিয়ে আসব বা আমরা কিভাবে কি করব। সেই ক্ষেত্রে আসলে আমাদের একটা সলিউশন আমরা সব জায়গায় বলি যে যেটাকে আমরা অ্যাজমালি প্রপার্টি বলি। অ্যাজমালি প্রপার্টি মানে হচ্ছে যে প্রপার্টিগুলো আনডিভাইডেড, মানে যে প্রপার্টিগুলো এখনও ডিভাইডেড করা হয়নি এবং যার যার নামে ভাগ বন্টন করা হয়নি বা ডিমার্কেশন করা হয়নি, সবগুলো একই জোতে একই সাথে আছে, সেটাকে আমরা এজমালি প্রপার্টি বলি। এখন হয়তোবা আমার বাবা বেঁচে থাকা অবস্থায় আমার বাবার কখনো মনেই হয়নি যে তার ভাইদের সাথে তার আসলে প্রপার্টি ভাগ বন্টন করা উচিত, বা আমার চাচারাও কোনোদিন হয়তোবা চায়নি যে এই জিনিসটা আসলে এইভাবে করে হোক, বা তারাও দরকার মনে করেনি। এখন যদি আমার বাবা মারা যাওয়ার পর আমি গ্রামে যাই, স্বাভাবিকভাবেই আমি যেহেতু আমার দাদার গ্রামের বাড়ির সাথে আমি খুব বেশি কানেক্টেড ছিলাম না, আমি আসলে সবার সুবিধার জন্য আমি এক্সাম্পলটা আমাকে দিয়েই দিচ্ছি যেন সবার একটু বুঝতে সুবিধা হয়। কারণ আমি যখন XYZ বলে বলবো তখন জিনিসটা অনেকের ধরতে কষ্ট হবে, বাট আমি আমাকে দিয়ে বললে সবার একটু ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে যদি আমি এখন বাড়িতে যাই, আমি কি করব? নর্মালি আমি অবশ্যই আমার চাচাদের সাথে বসবো, আমার চাচা ফুফুদেরকে ডাকবো। হয়তো বা আমার কোনো চাচা যদি আমার বাবার চেয়ে বয়সে অনেক বড় হয়ে থাকে, সেও যদি মারা যেয়ে থাকে, নিশ্চয়ই তার ছেলেমেয়েরা আছে বা তার ছেলে, বড় ছেলে আছে, তো আমি আমার চাচাতো ভাই বা চাচাদেরকে সবাইকে ডেকে আমি বিষয়টা নিয়ে বসবো। তখন আমরা যেটা করব, আপোষ মীমাংসার মাধ্যমে আমরা বিষয়টাকে সমাধান করার চেষ্টা করব, যেটাকে আমরা বলি পারিবারিক আপোষনামা বা বন্টননামা। এই জিনিসটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। আমি এটা খুব জোর দিয়ে এই কারণেই বলছি যে এমন যদি হয় যে আমার বাড়ির কোনো চাচা, সে যদি মনে করে যে আমার বাবা কখনই গ্রামে যেত না, আমরা হয়তো বা 2বার 3বার 4বার যাব, গিয়ে আমরা একটা সময় টায়ার্ড হয়ে যাব, তারপর আমরা একটা সময় হয়তো বা গ্রামের প্রপার্টির কথা ভুলেও যাব, ওইটার ব্যাপারে আমরা খুব একটা মাথা ঘামাবো না। বা যেহেতু আমার বাবা মারা গেছেন বা আমার বাবা মারা যাওয়ার পর যেহেতু আমার দাদার একজন ওয়ারিশ নাই, সো সেই ক্ষেত্রে যদি প্রপার্টিটা আনডিভাইডেড থেকে যায়, অ্যাজমালি থেকে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি আমার অন্য চাচারা যারা গ্রামে বসবাস করেন তারাও কিন্তু তাদের প্রপার্টিটা কাগজে কলমে এনজয় করতে পারবে না। তারা হয়তো বা ভোগ দখলে থাকতে পারবে, বছরের পর বছর দখল করতে পারবে, খেতে পারবে, ফসল উৎপাদন করতে পারবে, কিন্তু দিন শেষে তারা কিন্তু নিজেরাও জানবে না তাদের প্রপার্টি কোনটা, কোন দিকে সে থাকবে। আজকে না হোক, কালকে না হোক, পরশু হয়তোবা সে একটা বিপদে পড়বে, যখন হয়তোবা তার কোনো একটা প্রপার্টি বিক্রি করতে হবে, কোনো একটা অংশ, না হলে তার হাতে কিছু নগদ টাকার দরকার, তখন কিন্তু সে চাইলে বিক্রি করতে পারবে না। কারণ যতক্ষণ পর্যন্ত অ্যাজমালি প্রপার্টির বিষয়ে বন্টননামা দলিল না হবে বা আপোষ বন্টননামা দলিল না হবে, যেটাকে আমরা পারিবারিক বন্টননামা দলিল বলি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কোনো চাচাদের নামেই কিন্তু প্রপার্টি আলাদা করে ইন্ডিভিজুয়ালি মানে বিলি বন্টন না হওয়া পর্যন্ত নামজারি, খাজনা খারিজ কিছুই হবে না। এখন আমাদের বাংলাদেশের নিয়ম অনুসারে বা আমাদের দেশের আইন অনুসারে এটা ফ্ল্যাট হোক, এটা জমি হোক, আবাদি জমি হোক, গ্রামের বসতবাড়ি হোক, যেটাই হোক, আপনি কিন্তু কোনোভাবেই প্রপার্টি ট্রান্সফার করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত ওই প্রপার্টির একদম আপ টু ডেট খাজনা খারিজ সব কিছু দেয়া না থাকে। এখন আমার দাদা মারা যাওয়ার পরে যেহেতু প্রপার্টিগুলো ভাই বোনদের মধ্যে ভাগ হয়নি, আমার বাবা মারা যাওয়ার পরেও যেহেতু আমরা জানি না আসলে আমাদের প্রপার্টি কোন দিক দিয়ে বা আমরা কোন দিকে অংশ পাবো, সো সেই ক্ষেত্রে কিন্তু আমার সাথে সাথে বা আমাদের ভাই বোনদের সাথে সাথে আমার অন্য যত চাচা ফুফুরা আছে তারা সবাই কিন্তু আসলে একই প্রবলেমে পড়ে গেল। কারণ তারাও কিন্তু আলটিমেটলি এই প্রপার্টিগুলোর কোনো উন্নয়ন করতে পারবে না বা কোনো বিক্রি করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে শুরুতেই উচিত আমাদের সবার একসাথে ফ্যামিলিগতভাবে বসে নিজের
নিজেদের মধ্যে আপোষ মীমাংসার মাধ্যমে একটা রেজিস্টার বন্টননামা দলিল করা। এই রেজিস্টার বন্টননামার দলিলটা যদি একবার হয়ে যায়, তাহলে আমরা সবাই যার যার জায়গা থেকে আমরা আমাদের এলাকার যে স্থানীয় সাব রেজিস্ট্রার অফিস, সেখানে গিয়ে এই বন্টননামা দলিলটা আমরা রেজিস্ট্রি করাবো। রেজিস্ট্রেশন করানোর পরে আমরা যে আমাদের এসি ল্যান্ড অফিস আছে, যে এলাকায় আমাদের প্রপার্টিগুলো আছে, সেই এসি ল্যান্ড অফিসে গিয়ে আমরা যখন আমাদের এই বন্টননামা দলিলটা সাবমিট করব, সাথে আমাদের সব চাচা ফুফুদের এবং আমাদের ভোটার আইডি কার্ড জমা করব ফটোকপি, তখন কিন্তু সাব রেজিস্ট্রার সেই বন্টননামা দলিল মতে আমাদের এসি ল্যান্ড অফিস, ভূমি খাজনা অফিস, তারা কিন্তু আমাদের যার যার নামে জোত খতিয়ানটা খুব ভেঙে ভাগ করে এটা কি করবে, আমাদের সবার নামে ইন্ডিভিজুয়ালি আমাদের নামে আলাদা আলাদা আমাদের নামে কিন্তু পর্চা ওপেন করা হবে। এবং সেই অনুসারেই কিন্তু সবাই যার যার অংশের খাজনা খারিজ প্রতি বছর দিতে পারবে, এবং সেই অনুসারেই কিন্তু আমরা সবাই যার যার অংশের মালিক হব। এটা গেল হলো খুব একটা গুড সিনারিও, যেখানে আসলে পরিবেশটা ভালো, দাদা মানে চাচা ফুফুরা সবাই মিলে গেল এবং সবাই মিলে মৃত ভাইকে কোঅপারেট করলো তার সন্তানদেরকে আসলে সম্পত্তির অংশ বুঝে পেতে। এবার আমরা আসি এটা নেগেটিভ সাইডটা। যদি এমন হয় যে আমার চাচাদের মধ্যে কোনো একজন চাচা বা কোনো দুজন চাচা তারা আসলে এই আপোষ বন্টননামা বা ফ্যামিলি সেটেলমেন্ট ডিড যেটাকে বলি, এটাতে তারা সম্মত না, তো সেক্ষেত্রে কি আমি আমার বাবার প্রপার্টির অংশ বা গ্রামের অংশ বা যেটা আমার দাদার কাছ থেকে আমার বাবা পেয়েছে, আমার বাবার কাছ থেকে আমরা পাবো, মানে ওয়ারিশ হিসেবে, সেটাকে আমরা আসলে ছেড়ে দিব? সেই ক্ষেত্রে আমাদের আসলে করণীয়টা কি? সেই ক্ষেত্রে আমরা কিভাবে আইনগতভাবে এই অংশগুলো আমরা বের করে নিতে পারি? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রপার্টিটা আসলে যেই জুরিসডিকশনে পড়ে, যে অঞ্চলে পড়ে, ধরেন আমার বাড়ি যদি আজকে রাজশাহী হয় বা আপনার বাড়ি যদি আজকে দিনাজপুর হয়, তাহলে আপনি কি করবেন? আপনি হয়তো বা ঢাকায় থাকেন, আপনি কি চাইলে মামলাটা আসলে ঢাকায় করতে পারবেন? আপনি চাইলে মামলাটা ঢাকায় করতে পারবেন না, কারণ যে প্রপার্টি বা যে অ্যাসেট নিয়ে আপনাদের মধ্যে আসলে দ্বন্দ্ব বা যেটা নিয়ে আপনার চাচা ফুফুদের সাথে আপনার হচ্ছে না, সেই প্রপার্টিটা যেহেতু ঢাকা, কুমিল্লা, দিনাজপুর বা অন্য কোনো একটা জায়গায়, সো যেই জায়গায় আসলে প্রপার্টিগুলো অবস্থিত, সেই জায়গার যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে, যেটাকে আমরা জেলা জজ কোর্ট বলি, সেই কোর্টে সিভিল আদালতে, দায়রা জজ আদালত বা যেটাকে সিভিল কোর্ট আমরা বলি, সেখানে গিয়ে আমাদেরকে পার্টিশন স্যুট ফাইল করতে হবে। পার্টিশন স্যুট বলতে আমরা এটাকে বন্টননামা মামলা বলি, বন্টনের মামলা বলি, কিছু কিছু এলাকায় এটাকে গোলাভাগের মামলা বলে, অংশীদারিত্বের মামলা বলে, এক এক জায়গায় এক এক ল্যাঙ্গুয়েজে এক এক ওয়ার্ডে আসলে এটা চেনেন, বাট এটা হবে আসলে বন্টনের মামলা। সেই বন্টনের মামলাটা করার পর আমরা কিন্তু আমার দাদার ডেথ সার্টিফিকেট, আমার দাদার ওয়ারিশন সার্টিফিকেট, সাথে আমার বাবা যদি এক্সপায়ার করেন, আমার বাবার ডেথ সার্টিফিকেট, আমার বাবার ওয়ারিশন সার্টিফিকেট, এই সবগুলো কিন্তু আমাদেরকে কোর্টে সাবমিট করতে হবে। দেন কোর্টে আমার দাদার বা আমার বাবার বা আমার চাচাদের যৌথভাবে অ্যাজমালি প্রপার্টির যে শিডিউলটা ছিল, টোটাল প্রপার্টির শিডিউল, সেটা কিন্তু আমার কোর্টকে প্রপার ওয়েতে কোর্টকে সাবমিট করতে হবে পিটিশনের মাধ্যমে, বা যেটাকে আমরা বাংলায় বলি আর্জির মাধ্যমে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেই অনুসারেই কিন্তু কোর্ট আসলে প্রপার্টিগুলো বিলি বন্টন করে দিবে, ভাগ করে দিবে। সো এই যে একটা প্রসেস আমি বললাম, এই প্রসেসটা কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে আমার যেটা এত বছরের প্র্যাকটিসে মনে হয় যে নিজেদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে নিজেদের মধ্যে যে কোনো প্রবলেম, যে কোনো ডিসপিউট অ্যারাইজ করলে অবশ্যই এটা পারিবারিকভাবে সেটেল করা উচিত, যেটাকে আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি এবং যেটাকে কোর্টও অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, কারণ আমাদের কোর্টগুলো কিন্তু অনেক ওভারবার্ডেন এবং দেখা যায় যে ফ্যামিলি মানে এইসব জমি জমা রিলেটেড ইস্যুগুলোতে যেহেতু আমাদের একটু সময় সাপেক্ষ ব্যাপার থাকে, সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই রিলেটেড কোনো প্রবলেম হলে নিজেরা সেটেল করে ফেলতে। এখন যখনই আপনারা সেটেল করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, কোনো রকমের ভ্যালুয়েবল প্রপার্টি, সেটা মুভেবল হোক, ইমুভেবল প্রপার্টি হোক, কোনো প্রপার্টি কিন্তু এখন যেটাই ব্যাপারে আপনাদের সেটেলমেন্ট হোক না কেন, অবশ্যই সেটা কিন্তু একটা রেজিস্ট্রি দলিলের মাধ্যমেই হতে হবে। কোনো দলিল রেজিস্ট্রি না হলে সে দলিলের কিন্তু অ্যাকর্ডিং টু ল সে দলিলের কিন্তু আসলে কোনো ভ্যালু থাকে না। সো আপনি এত কষ্ট করে একটা কাজ করবেন, সেটা যদি আসলে আইনগতভাবে কোনো ভ্যালু অ্যাড না করে, তাহলে আসলে এটার কোনো আইনগত মূল্য থাকে না। সো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন, সেটা উইল হোক, সেটা হ্যাবা দলিল হোক, সেটা আপোষ বন্টননামা দলিল হোক, অথবা সেটা যে কোনো রকমের ডিড এগ্রিমেন্টই হোক না কেন, সেটা অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে এটা রেজিস্ট্রি করার চেষ্টা করবেন, কারণ রেজিস্ট্রি করলেই আপনার এই জিনিসটা আসলে সেটেলড হবে এবং এই বিষয়টা নিয়ে কেউ আর কোনো রকমের কোশ্চেন অ্যারাইজ করতে পারবে না।